শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও। আজকে আলোচনা করব ভূগোলের খুব গুরুত্বপূর্ণ একটা দিক এবং বর্তমান ভূগোলটা সবচেয়ে বেশি যেই পথ দিয়ে হাঁটতে শুরু করেছে তা হচ্ছে সংখ্যাতাত্ত্বিক দিক এবং এই সংখ্যাতাত্ত্বিক বিপ্লবটা কবে থেকে শুরু হলো এবং বর্তমান জিওগ্রাফিতে এর গুরুত্ব কতখানি সেই বিষয়গুলোই আজকের আলোচনায় ফুটে উঠবে। In the 1950s and 1960s, a revolutionary change described as quantitative revolution occurred in the discipline of geography. It replaced the ideographic approach based on areal differentiation by nomothetic one, which had its roots in the search for models of spatial structure and phenomena. কি বুঝলে? 1950s পরিবেশগত নিয়ন্ত্রণবাদের পতনের ফলে ভূগোলে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির যে অভাব দেখা যায় তার বিরুদ্ধে বিপরীত প্রতিক্রিয়া হিসেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে এই সংখ্যাতাত্ত্বিক বিপ্লব শুরু হয়। ভূগোলের মূল বিষয়গুলোর পরিবর্তন না হলেও 50 ও 60-এর দশকে ভূগোলের উদ্দেশ্য বিষয়বস্তুর ব্যাখ্যার ক্ষেত্রে মৌলিক পরিবর্তন এসেছিল। এই পরিবর্তন বোঝাবার জন্য সাধারণভাবে সংখ্যাতাত্ত্বিক বিপ্লব এই দুটো শব্দ ব্যবহার করা হয়েছে। এই পরিবর্তনের ফলে ভূগোল এক আইডিওগ্রাফিক অ্যাপ্রোচ থেকে অর্থাৎ ভাবলেখী অ্যাপ্রোচ থেকে নিয়ম স্থাপনকারী অর্থাৎ নোমোথেটিক বিজ্ঞানে পরিণত হয়েছে। সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের সময় বিজ্ঞানের এক এবং অখণ্ড ধারণাটি ভূগোলে গৃহীত হয়েছে। এখন ভূগোল বিজ্ঞান সাধারণীকরণ অর্থাৎ জেনারেলাইজেশন, সূত্র, তত্ত্ব গঠন, মডেল নির্ধারণের দিকে জোর দিয়েছেন। কিন্তু আগে কিন্তু সেই বিষয়টি ছিল না। সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি ও মডেলগুলোর সাহায্যে কেবলমাত্র বাস্তবকে ব্যাখ্যা করা হয় না, এর সাহায্যে ভবিষ্যৎ সম্পর্কেও পূর্বাভাস দেয়া সম্ভব। এই হলো সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের প্রাথমিক কথাবার্তা। এরপর আমরা দেখব কেমন ছিল এই যে রেভলিউশনটার কথা বলছি, সংখ্যাতাত্ত্বিক রেভলিউশন, এই বিপ্লবের আগে জিওগ্রাফিটা কেমন ছিল সেটা আমরা একটু দেখে নিচ্ছি। কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পূর্ববর্তী সময়ে অর্থাৎ কোয়ালিটেটিভ অ্যাপ্রোচটা দিয়ে জিওগ্রাফিকে বিশ্লেষণ করা হতো। কোয়ালিটেটিভ বুঝতে পেরেছো বিষয়টি নিশ্চয়ই, বর্ণনা তাত্ত্বিক মানে বর্ণনার সাহায্যে বিষয়গুলোকে দেখানো হতো। তারপরে হচ্ছে সিম্পল ফিলোসফিক্যাল কোর্স, কোন একটা বিষয়কে ব্যাখ্যা বিশ্লেষণ ক্ষেত্রে ফিলোসফিক্যাল বিভিন্ন দার্শনিক কোডগুলোকে ব্যবহার করা হতো। ডেসক্রিপশন অর্থাৎ যেই ব্যাখ্যা বিশ্লেষণগুলো দেয়া হতো সেগুলো ছিল ডেসক্রিপটিভ। লিটারেসি পুঁথিগত যে জ্ঞানগুলো সেগুলোর ভেতরে এটি আবদ্ধ ছিল, অর্থাৎ বাস্তবে প্রয়োগযোগ্য কিনা সেই বিষয়গুলোকে আসলে দেখা হয়নি সে সময়ে। তারপরে অ্যানালিটিক্যাল ছিল এবং ল্যাক অফ সায়েন্টিফিক ফ্যাক্টস, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই যে কোয়ালিটেটিভ, বর্ণনাত্মক, ফিলোসফিক্যাল কোর্স, অ্যানালিটিক্যাল, লিটারেসি সবগুলো বিষয় থাকা সত্ত্বেও যদি সায়েন্টিফিক ফ্যাক্টসটা না থাকে তাহলে কিন্তু সেটির গ্রহণযোগ্যতা, সেটির যে স্টেবিলিটি সেটি ধীরে ধীরে লোপ পেতে থাকবে। এমন একটি জায়গা থেকে 50-60-এর দশকে সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের সূত্রপাতটি হয়েছিল। এবার দেখে নিব যে কোয়ান্টিটেটিভ রেভলিউশনের পরে কি ধরনের চেঞ্জ আসলো। আফটার কোয়ান্টিটেটিভ প্রথমত কি হলো, কোয়ান্টিফাই করা গেল। কোয়ান্টিফাই করা যাওয়ার মানেটা হচ্ছে কোনো একটা বিষয়কে হাউ, হোয়েন, হোয়াই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সেই বিষয়ে ব্যাখ্যা চাওয়ার একটা প্রবণতা দেখা দিল। তারপর কোয়ান্টিফাই অর্থাৎ টু কাউন্ট, টু মেজার, টু ওয়েট, বিষয়গুলোকে পরিমাপযোগ্য করার একটি ধারণা তৈরি করতে শুরু করলো। তারপরে দেখা গেল কোয়ান্টিফিকেশন, জিওগ্রাফিক ডেসক্রিপশন, ফ্যাক্টস এবং কনক্লুশন। এই যে দেখো বিভিন্ন প্রশ্নগুলোর উদ্ভূত যে প্রশ্নগুলোর উত্তর হাউ, হোয়েন, হোয়াই, এগুলোর উত্তরকে কাউন্টের মাধ্যমে, পরিমাপের মাধ্যমে কি করা হলো, জিওগ্রাফিক ডেসক্রিপশন দিয়ে ফ্যাক্টসটাকে বিশ্লেষণ করে বের করে নিয়ে এসে তারপরে কনক্লুশন দাঁড় করানো হলো।
এটি হচ্ছে খুব বেসিক জায়গা। এই স্লাইডটাই তোমাদের আগে বুঝতে হবে যে কেন কোয়ান্টিটেটিভ রেভলিউশনটা কি? মানে একটা বিপ্লবের বিষয় বোঝানো হচ্ছে। তার মানে কি? নিশ্চয়ই আগে একটা বড় ল্যাক ছিল। সেই ল্যাকের জায়গা থেকে চট করে নতুন আরেকটি বিষয় দিকে ধাবিত হয়েছে। তাহলে সাবজেক্টের জায়গা থেকে, জিওগ্রাফির জায়গা থেকে কি ধরনের গ্যাপ গুলো ছিল ৫০-৬০ এর দশকের আগে এবং তারপরে 20th সেঞ্চুরির বড় একটা বিপ্লব কোয়ান্টিটেটিভ রেভলিউশন, সেই রেভলিউশনের হওয়ার পরবর্তী সময়ে আমরা কোন বিষয়গুলো ক্লিয়ার হতে পারলাম। সেই বিষয়গুলোই আমরা এই মুহূর্তে জেনে নিলাম। এবার দেখব সংজ্ঞা। কিভাবে এই কোয়ান্টিটেটিভ রেভলিউশনটাকে একেবারে সংজ্ঞায়িত করা হয়েছে। ডাডলি স্ট্যাম্প ৬০ এর দশকে তিনি বলেছেন, ভূগোলের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে ভূগোলবিদরা মানুষ ও পরিবেশের পারস্পরিক সম্পর্ককে ক্ষেত্রীয় সমীক্ষার মাধ্যমে, ক্ষেত্রীয় সমীক্ষা বিষয়টি কি বুঝতে পারছো? ফিল্ড ওয়ার্কের মাধ্যমে প্রণালীবদ্ধ সিস্টেমেটিক ওয়েতে এবং নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে প্রতিষ্ঠা করেন এবং ব্যাখ্যা করে মানচিত্র প্রদান করেন। ক্লিয়ার কিনা? ডাডলি স্ট্যাম্পের এই বক্তব্যে কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সংখ্যাতাত্ত্বিক বিপ্লবটা আসলে কি করেছে। এটি ফিল্ড ওয়ার্কে সমীক্ষা করছে, তারপরে প্রণালীবদ্ধ একটা সিস্টেমেটিক ওয়েতে নিরপেক্ষভাবে তথ্য সংগ্রহ করে তারপরে স্টাবলিশ করা হচ্ছে, ব্যাখ্যা করে মানচিত্র প্রদান করা হচ্ছে। মানচিত্র বলতে শুধু ম্যাপে যেই ম্যাপ বলতে যা বোঝায় সেটাই না, তার একটা মডেল দেওয়া হচ্ছে, তথ্যগত একটা ভিউ দাঁড় করানো হচ্ছে। এরপর আরেকটি সংজ্ঞা দেখে নিচ্ছি। In the words of Barton, 1963, this school had set out to discover universals, to build models, and to establish methods and theoretical bases on which geographical realities could be erected. এই যে বিষয়টি তিনি বলেছেন ডাডলি স্টাম্প, সেটিরই আরেকটু এক্সটেন্ডেড বিষয় যে টু বিল্ড মডেল দাঁড় করানোর উদ্দেশ্যে, তারপরে হচ্ছে কি টু এস্টাবলিশ মেথডস, একটা পদ্ধতি এস্টাবলিশ করার জন্য, থিওরিটিক্যাল বেস দাঁড় করানোর জন্য এই কোয়ান্টিটেটিভ রিভলিউশনটা ডিসকভার করেছে, জিওগ্রাফিতে একটি নতুন দিক উন্মোচন করেছে। এবার আমরা কিভাবে করে আরো কিছু ধারণা দেখব বিভিন্ন ভৌগোলিকবিদদের ডেভেলপমেন্ট অফ কোয়ান্টিটেটিভ রেভলিউশনের ক্ষেত্রে। স্কিফারের বক্তব্যটা দেখো। তিনি 50-এর দশকের শেষ ভাগে প্রত্যক্ষভাবে মার্কিন ভূগোলবিদ স্কিফার থেকে সংখ্যাতাত্ত্বিক কৌশলের সূত্রপাত হয় এবং তারপর থেকে এটি অব্যাহত আছে। যথেষ্ট দৃঢ় সংখ্যাতাত্ত্বিক পদ্ধতি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে প্রাপ্ত তথ্য বা উপাত্ত সন্তোষজনকভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে। তিনি যে কৌশলের সূত্রপাতটা করেছিলেন স্কিফার, তারপর থেকে এটি অব্যাহত আছে এবং সন্তোষজনকভাবে কাজে লাগানো সম্ভব হচ্ছে। এরপর দেখো উইলিয়াম বাউন্সের বিষয়টি হচ্ছে কি, তিনি থিওরিটিক্যাল জিওগ্রাফি পুস্তকে বইতে জ্যামিতি হচ্ছে ভূগোলের ভাষা, তিনি জ্যামিতির দিকটাকে ইনক্লুড করে নিলেন এই জিওগ্রাফিতে। তারপর উইলিয়াম ওয়ার্নস, তিনি বলছেন সামগ্রিকভাবে মানবিক আচরণের বিশ্লেষণে সামাজিক পদার্থবিদ্যার ধারণায় প্রাকৃতিক বিজ্ঞানের প্রভাব ভালোভাবে লক্ষ্য করা যায়। অর্থাৎ ভৌত জগতের সঙ্গে মানব সমাজের তুলনা টেনে বিশাল ভূগোল নামক শাখা সৃষ্টি করেন। মানুষ কিভাবে পদার্থবিজ্ঞানের কিছু আদিম সূত্র সাধারণভাবে মেনে চলে তার দিকে তিনি নজর দেন। তারপরে জিফ বলেন যে যেমন দুটি বস্তুর ভর এবং পারস্পরিক দূরত্বের উপর এদের মধ্যবর্তী আকর্ষণের পরিমাণ নির্ভর করে, ঠিক তেমনি জনবসতিগুলোর জনসংখ্যার আয়তন ও মধ্যবর্তী দূরত্ব দ্বারা এদের প্রভাব এলাকা নির্ধারিত হয়। তোমরা কি বুঝতে পারছো, লক্ষ্য করেছো যে বিষয়গুলোকে সিস্টেম ওয়াইজ কিভাবে আস্তে আস্তে করে একটা পদ্ধতি, তারপরে জ্যামিতির আকার, তারপরে সামাজিক পদার্থবিদ্যা, এরপরে মানুষ জনসংখ্যাকে ইনক্লুড করে নিচ্ছেন, একটু একটু করে ডেভেলপ করছে কিন্তু। এরপর দেখো হ্যাগারস্ট্র্যান্ড, তিনি উদ্ভাবন পরিব্যাপ্তিকে পারিসরিক প্রক্রিয়া হিসেবে বিশ্লেষণ করেন। ভূগোল, অর্থনীতি ও পরিকল্পনার নিয়মগুলো ব্যবহার করে আঞ্চলিক সমস্যা সমাধানের চেষ্টা করেন। পিটার হ্যাগেট এর লোকেশন অ্যানালাইসিস ইন জিওগ্রাফি, মানবীয় ভূগোলের অবস্থানগত বিশ্লেষণ, এবং পিটার টয়নে এবং পিটার টি নিউবে এদের টেকনিক্স ইন হিউম্যান জিওগ্রাফি যে বই,
এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব সহকারে বিভিন্ন নজির তারা তুলে ধরেছেন তাদের বইতে। বইটা কি? টেকনিক্স ইন হিউম্যান জিওগ্রাফি। ভূগোলবিদদের চিন্তা ও চেতনায় পরিবর্তনের ফলে তাদের বিভিন্ন অবদানের মাধ্যমে আধুনিক ভূগোলের পদ্ধতি ও উদ্দেশ্য উভয়ই যথেষ্ট পরিমাণে পরিবর্তিত হয়ে সংখ্যাতাত্ত্বিক দৃষ্টিভঙ্গি ধীরে ধীরে অগ্রসর হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা, তোমরা সংখ্যাতাত্ত্বিক বিপ্লব এই বিষয়টি ক্লিয়ার হতে পেরেছো কিনা? আরেকটু যদি ক্লিয়ার করতে চাই তাহলে বলতে হবে, এই যে মনে করো তোমরা ক্লাসে কতদিন আসছো? এই বিষয়টাকে আমি একটা ভৌগোলিক গবেষণার ভেতরে ফেলতে চাই। শুধু তোমরা না, এরকম করে আমি যদি আবার কম্পেয়ার করতে চাই তাহলে ঢাকা কলেজ, তিতুমির কলেজ, বাংলা কলেজের স্টুডেন্টরা কতজন করে প্রতিদিন আসছে। এই যে ডেটাগুলো প্রথমে আমি সমীক্ষা করে বের করব। ক্ষেত্রীয় সমীক্ষা, মাঠ জরিপ, ফিল্ড ওয়ার্ক করে বের করে নিয়ে আসলাম। আমাদেরগুলো তো আমরা এখান থেকে পেলাম। তারপরে মনে করো এটাকে আমি একটা রেখাচিত্রের মাধ্যমে দেখালাম। তারপরে আমি ম্যাপ করে দেখিয়ে দিলাম যে এই কলেজে এতজন স্টুডেন্ট করে প্রতিদিন আসছে। এটা থেকে আমি কি করলাম, একটা আইডিয়া নিলাম যে এই মাসে যদি এতজন করে আসে, বিগত মাসেও এতজন করেই আসতো, তাহলে ভবিষ্যতে কতজন করে স্টুডেন্ট প্রতিদিন ক্লাসে অ্যাটেন্ড করে। এটা থেকে জিওগ্রাফি শিক্ষার মানটা স্টুডেন্টদের কাছে কতটা জনপ্রিয় অথবা স্টুডেন্টরা ক্লাসে আগ্রহী কিনা এই বিষয়গুলোকে বের করা সম্ভব। অথবা জিওগ্রাফির স্টুডেন্টরা কলেজে আসছে না, আচ্ছা কেন আসছে না? এটার কারণ এখান থেকে খুঁজে বের করে নিয়ে আসা যাবে। তারপরে যেহেতু আসছে না, তাহলে আমাদেরকে ভবিষ্যতে কর্মপরিকল্পনাটা কি সেটাও বের করে নিয়ে আসা যাবে। এভাবে করে একটি গবেষণা করার ক্ষেত্রে সংখ্যাতাত্ত্বিক বিপ্লব কাজ করতে পারে। এখন আমরা স্পেসিফিক ভাবে দেখব ভৌগোলিক গবেষণায় সংখ্যাতাত্ত্বিক বিপ্লব কি ধরনের কাজ করে থাকে। কর্মপদ্ধতি ও নীতি নির্ধারণ। একটি বিরাট এলাকায় কতজন বেকার লোকের বসবাস আছে? মনে করি একটি অঞ্চলে, আমাদের দেশে ধরো কতজন বেকার ছেলে আছে, কতজন তাদের শিক্ষাগত মান কেমন, বৈবাহিক অবস্থা কেমন, তারা তাদের যে জীবনযাত্রা প্রণালীটা সেটা কেমন, এগুলো পর্যবেক্ষণ বা জরিপ করে যে তথ্য পাওয়া যায়, সেসব তথ্য অধিবাসীদের অর্থনৈতিক উন্নয়ন ও পুনর্বাসনে যথেষ্ট সাহায্য করে। তাহলে এই দারিদ্রতা দূরীকরণ, বেকার সমস্যা সমাধান, শিক্ষা সমস্যা সমাধান, খাদ্য ঘাটতি, এগুলো সম্পর্কে একটা কর্মপদ্ধতি নেওয়া সম্ভব। যেহেতু আমি তথ্য পেয়ে গেছি, তাহলে আমার পক্ষে নীতি নির্ধারণ করাও সম্ভব যে আমি কিভাবে করে এই জায়গাগুলোকে ডেভেলপ করতে পারি। এরপর দেখো ভবিষ্যৎবাণী। আচ্ছা, তোমাদের তো জনসংখ্যার যে পরিসংখ্যানটা করা হয়, ১০ বছর পর পর যে গণনাটা করা হয়, আদমশুমারি, এই বিষয়ে তো তোমরা জানো। এই আদমশুমারির মাধ্যমে যে তথ্যটা পাওয়া যায়, সেখান থেকে কিন্তু জনসংখ্যা বৃদ্ধির প্রবণতা, বৃদ্ধির হার পর্যালোচনা করে আগামী বছরগুলোতে এদেশের জনসংখ্যা কি পরিমাণ বাড়বে, সেই তুলনায় খাদ্য ঘাটতি কমাতে হলে কি ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে, সে বিষয়ে একজন ভূগোলবিদ তার গবেষণার মাধ্যমে জনসাধারণকে সচেতন করে তুলতে পারেন। বিভিন্ন কর্মপদ্ধতি, নীতি নির্ধারণ করতে পারেন। তারপরে এভাবে করে কিন্তু আবহাওয়া, জলবায়ু সমীক্ষা করে সে সম্পর্কেও মানুষকে সতর্ক করা সম্ভব। তারপরে দেখো জাতীয় পরিকল্পনা প্রণয়ন। খাদ্যের স্বল্পতা দূরীকরণ, শিল্প প্রতিষ্ঠানে কাঁচামালের প্রয়োজনীয়তার পরিমাণ, পরিবহন ব্যবস্থার উন্নয়ন, কৃষিতে বিনিয়োগ, জনসংখ্যা বৃদ্ধি রোধ, রপ্তানিযোগ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি প্রভৃতি বিভিন্নমুখী জাতীয় পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে উন্নত দেশগুলোতে অবলম্বিত যেই পদ্ধতিগুলো, উন্নত দেশগুলো এইসব সমস্যা সমাধানের জন্য যে পথগুলো অনুসরণ করে, সেগুলো তথ্য-উপাত্ত কালেক্ট করে একজন জিওগ্রাফার আমাদের নিজের দেশের জন্য সেই কৌশল কিন্তু নিতে পারে। এতে করে সে শুধুমাত্র কৌশলগুলো সে নিজেই গ্রহণ করবে না, তারপরে সে জাতীয় পর্যায়ে গভর্নমেন্টকে সাহায্য করতে পারে। প্রশাসনিক কাজে সহায়তা। তোমরা কি লক্ষ্য করেছো, এখন কিন্তু তোমাদের এই কলেজে বলো, বিভিন্ন অফিসগুলোতে সমস্ত কাজেই কিন্তু ডিজিটাইজ একটা বিষয় চলে আসছে। এখন জিওগ্রাফারের ক্ষেত্রে যেটা হলো যে, যেই সমস্ত কাজগুলো একজন জিওগ্রাফার করবেন, তিনি তার প্রশাসনিক কাজগুলো এই
সংখ্যাতাত্ত্বিক গবেষণার মাধ্যমে কাজে লাগাতে পারেন। যেমন মনে করো শ্রমিক অসন্তুষ্টির উপরে সে একটা ফ্যাক্টরি শ্রমিক অসন্তোষের উপরে তথ্য-উপাত্ত কালেক্ট করুন। সেক্ষেত্রে এই তথ্যগুলোকে রাজনৈতিক নেতৃবৃন্দের পন্থার শান্তিপূর্ণ উপায় ছাত্র বিক্ষোভ দমন, দেশের সার্বিক নিরাপত্তার ব্যাপারে সরকারকে পরামর্শ দিতে সহায়তা করা সম্ভব সংখ্যাতাত্ত্বিক কৌশলটাকে অবলম্বন করে। সামাজিক ও অর্থনৈতিক বিষয়ে সাহায্য। ভূগোলবিদগণ প্রাথমিক একেবারে প্রাইমারি যে ডেটাগুলো আছে সেগুলোকে প্রক্রিয়াজাত করে উন্নয়নমূলক কাজে লাগাতে পারে। যেমন মনে করো মৎস্যজীবীদের আর্থিক সাহায্য দান, ধূমপানের ব্যাপকতা, ক্ষতির পরিমাণ, ভিক্ষাবৃত্তির কুফল এসব বিভিন্ন ধরনের সামাজিক অর্থনৈতিক যে বিভিন্ন অসঙ্গতিগুলো রয়েছে, যে বিভিন্ন বিষয়গুলো রয়েছে সেগুলো সম্পর্কে ডেটা কালেক্ট করে তারপরে গবেষণা থেকে যে প্রাপ্ত তথ্যগুলো থাকবে সেগুলোকে সংখ্যাতাত্ত্বিক কৌশলের মাধ্যমে উপস্থাপন করে সমাধানের সূত্র খুঁজে বের করে নিতে পারে। শিল্পের প্রসার। বর্তমান বিশ্বে বিশেষ করে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে ব্যবসা ও শিল্প প্রতিষ্ঠানের আয়তন ও জটিলতা ক্রমেই বেড়ে যাচ্ছে। এখন এই শিল্পের প্রসারে একজন ভূগোলবিদ কি করতে পারেন? তিনি তার দেশে নিজের দেশে ডেটা কালেক্ট করতে পারেন। তারপরে উন্নত দেশগুলোতে শিল্পের প্রসারের ক্ষেত্রে কি ধরনের কাজ করে যাচ্ছে, কোন ধরনের প্রোডাক্ট গুলোকে তারা কিভাবে উৎপাদন করছে, কিভাবে মার্কেটাইজ করছে, এই ডেটাগুলোকে কালেক্ট করে তারপরে সংখ্যাতাত্ত্বিক কৌশলের মাধ্যমে উপস্থাপন করে দেন ভৌগোলিক গবেষণার অন্তর্ভুক্ত করে তারপরে প্রেজেন্ট করতে পারে। এতে করে কিন্তু জাতীয় পর্যায়ে যদি সে এটা গভর্নমেন্টের কাছে তার এই গবেষণাটাকে জমা দেয় অথবা গভর্নমেন্টও স্ব-উদ্যোগী হয়ে এই কাজগুলো একজন গবেষককে দিয়ে করিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমাদের এই বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা সম্ভব হবে। এবার আমরা ভৌগোলিক গবেষণায় সংখ্যাতাত্ত্বিক কিছু উপস্থাপন দেখছি। দেখো, দেখেছো? একটু ডিফারেন্ট ওয়েতে ভিন্ন ভিন্ন ভাবে উপস্থাপন করা হয়েছে। এটা তো একদম টোটালি ডিফারেন্ট। এটা জাস্ট আমি তোমাদের দেখানোর জন্য দিয়েছি, তাই আর ব্যাখ্যাগুলো করলাম না। ৫০-৬০ দশকের পরবর্তী সময়ে সংখ্যাতাত্ত্বিক বিপ্লবটি শুরু হওয়ার পরে এখনো পর্যন্ত জনপ্রিয়তা আছে এবং এটি দিয়ে আসলে মূলত কাজগুলোকে চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। গবেষণাগুলোকে উত্তরোত্তর ডেভেলপ করা হচ্ছে। কিন্তু তারপরেও বেশ কিছু প্রতিক্রিয়া, বেশ কিছু সমালোচনা রয়েছে এই পদ্ধতির। বার্টন ১৯৬৩ সালে বলেন যে এই পদ্ধতির যে বিরোধীরা রয়েছে তারা ৫ ভাগে বিভক্ত। তার ভেতরে মানে কিছু সংখ্যক ভূগোলবিদ এই সংখ্যাতাত্ত্বিক বিপ্লবটাকে পুরোপুরি বিরুদ্ধচারণ করেছেন। তারপরে কেউ আবার বিশেষ ক্ষেত্রে যে কিছু ক্ষেত্রে সুবিধাজনক, কিছু ক্ষেত্রে বিশেষ ক্ষেত্রে এটি প্রযোজ্য হতে পারে। অনেকের মতে ভূগোল ভুল পথে চলছে। আবার অনেকে বলছে কি যে অনেকের মানচিত্র ভূগোলবিদদের হাতিয়ার হওয়া উচিত। অনেকে মানে তারা একটা অংশ বেছে নিয়েছে যে সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের মাধ্যমে যে মানচিত্রটাকে বের করা হচ্ছে অথবা কোয়ালিটেটিভ যে আ ছিল কোয়ালিটেটিভ যেই অবস্থানটায় ছিল সেক্ষেত্রে যে মানচিত্রগুলো অঙ্কন করা হতো সেগুলো একমাত্র হাতিয়ার হওয়া উচিত। তারপরে আরেকটা উদ্দেশ্য হচ্ছে যে সংখ্যাতাত্ত্বিকরণের মাধ্যমে অনেকের উদ্দেশ্যের চেয়ে উপায়ই হয়ে উঠেছিল। এটা উদ্দেশ্য পূরণের চেয়ে এটি একটি উপায়। এটি সমস্যা সমাধানের উপায় হিসেবে বেশি কার্যকরী। এভাবে করে বার্টন তার বিরোধীদেরকে তিনি ৫ টি ভাগে ভাগ করেছেন। এরপর দেখো ব্রুক ১৯৬৫ সালে তিনি বলছেন যে পারিসরিক ও কালিক বৈচিত্র্যতার যে মডেলগুলো রয়েছে সেগুলো যুক্তিসঙ্গত নয়। এর মানে হচ্ছে তোমরা আরো তোমাদের এই ইয়ার ছাড়াও তোমরা পরবর্তী ইয়ারগুলোতে তোমরা দেখবে যে বিভিন্ন মডেল এবং তত্ত্ব দেয়া হয়েছে জিওগ্রাফাররা বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের ক্ষেত্রে। মডেলগুলোকে আসলে মনে করা হয়েছে কি যে উন্নত দেশে যেই ধরনের ডেটাগুলো রয়েছে শুধু তারা সেই ধরনের কারণ মডেলগুলো যারা দিয়েছেন তারা কিন্তু বেশিরভাগই ডেভেলপ কান্ট্রির। তো
এই ডেভেলপ কান্ট্রির গবেষকরা যে ধরনের ডেটা দিয়েছেন তারা কিন্তু এটি একটা লেস ডেভেলপ কান্ট্রিতে অথবা একটা পুয়ার কান্ট্রিতে এই তত্ত্বগুলো যে ডেটাগুলো রয়েছে সেগুলো আছে কিনা, সেগুলো কার্যকরী কিনা সেই বিষয়টাতে আসলে ম্যাচ করেননি। তারা এটাকে যাচাই করা হয়নি। যার কারণে পারিসরিক অর্থাৎ স্থানভেদে এবং সময়ের বৈচিত্র্যতার সাথে এই মডেলগুলো যুক্তিসঙ্গত নয়। এটা ব্রুকের মতামত। তারপরে দেখো ডাডলি স্ট্যাম্প ১৯৬৬ সালে তিনি বলছেন ভৌগোলিক সমীক্ষার গতি বাধাপ্রাপ্ত হয়। তিনি আসলে সবচেয়ে বেশি বিরোধিতা করেছেন এই সংখ্যাতাত্ত্বিক বিপ্লবে, সংখ্যাতাত্ত্বিক রেভলিউশনটাকে। তার মতে ভৌগোলিক সমীক্ষার এমন কতগুলো দিক রয়েছে যেখানে সংখ্যাতাত্ত্বিকতার ফলে উন্নতির পরিবর্তে বিকাশের গতি বাধাপ্রাপ্ত হয়। কারণ কম্পিউটারে ব্যবহারের অনুপযোগী যে তথ্যগুলো রয়েছে সেগুলো হচ্ছে এক্ষেত্রে গুরুত্ব হারাবে। এবং ভৌগোলিক সমীক্ষার নীতিবোধ এবং মূল্যবোধ অবহেলিত হবে। বুঝতে পেরেছো তো তিনি কোন জায়গাটাতে টাচ করেছেন? তিনি বলছেন যেগুলোকে আম আ ই করা যাবে না, কম্পিউটারাইজ করা যাবে না, ডেটাগুলোকে ডিজিটাইজ করা যাবে না, সেগুলো কিন্তু আম আ সেগুলো মূল্য হারাবে, গুরুত্ব হারাবে। যার ফলে ভৌগোলিক সমীক্ষার গতি বাধাপ্রাপ্ত হবে। এটি আমরা যারা গবেষণা করছি, তারা কিন্তু এটি আসলে আমরা দেখছি। যে আস্তে, আস্তে করে ফিজিক্যাল জিওগ্রাফিতে যত বেশি কাজ হচ্ছে, হিউম্যান জিওগ্রাফি নিয়ে তার চেয়ে কম কাজ হচ্ছে। হিস্টোরিক্যাল জিওগ্রাফিটাকে তো গুরুত্বের ভিতরে নেয়াই হচ্ছে না। এগুলোর কারণ কিন্তু এটা যে এই পরিসংখ্যানিক যে তত্ত্বগুলো, এই বিষয়গুলোকে আসলে হিউম্যান জিওগ্রাফির অনেক ক্ষেত্রে যেমন হিস্টোরিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে কিন্তু আনা যাচ্ছে না। হিস্টোরিক্যাল জিওগ্রাফির ক্ষেত্রে যেহেতু ডেটাগুলোকে কম্পিউটারাইজড করাটা ম্যাপিং ছাড়া অন্যভাবে ডেসক্রিপটিভ ভাবে আসলে প্রেজেন্ট করতে হয়। যার ফলে কিন্তু এর গুরুত্ব ভৌগোলিকদের কাছে দিন, দিন কমছে। তারপরে দেখো স্যাক, তিনি জ্যামিতিক বিশ্লেষণের মাধ্যমে ভৌগোলিক সমীক্ষা সম্পন্ন হয় না। তিনি বলছেন যে পরিসংখ্যানিক বিপ্লবের মাধ্যমে যে জ্যামিতিক বিশ্লেষণের গুরুত্বটা বেড়েছে, এটি আসলে ভৌগোলিক ব্যাখ্যাকে সম্পূর্ণ করতে পারে না। তারপরে মেনশুল, তিনি বলছেন মডেলগুলো বাস্তব অবস্থার নিখুঁত বর্ণনা নয়। এই যে মডেল তত্ত্বগুলো দিয়ে থাকেন ভূগোলবিদরা, সেগুলো বাস্তব অবস্থাকে সবসময় প্রেজেন্ট করতে পারে না। যেমন বেশিরভাগ মডেলেই কিন্তু ভূপ্রকৃতির কথা বলা আছে। পৃথিবীর কোথাও কি আসলে ভূপ্রকৃতি সম্ভব? তোমাদের কাছে কি মনে হয়? ভূপ্রকৃতি বলতে পাহাড়, পর্বত, মালভূমি, যে জায়গাগুলো রয়েছে, এগুলো ছাড়া প্লেন ভূমি। মডেলগুলো আসলে দেয়া হচ্ছে প্লেন ভূমির জন্য। তাহলে মডেলগুলো যে প্লেন ভূমির জন্য দেয়া, এটা আসলে বাস্তবের নিখুঁত বর্ণনা হতে পারে না। এই হলো আম আমাদের সংখ্যাতাত্ত্বিক বিপ্লবের একেবারে শেষ আলোচনা এবং তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে আমরা কিভাবে করে ডেভেলপ করে আস্তে, আস্তে করে পরিসংখ্যানিক বিপ্লবটা এখন এস্টাবলিশ হয়েছে, ডেভেলপ করছে, বিভিন্ন কাজে লাগছে। তারপরেও এর কিছু সমালোচনা রয়ে গেছে। সমালোচনা যেটাই থাক, ভৌগোলিক গবেষণায় বর্তমানে আসলে সংখ্যাতাত্ত্বিক স্টেপগুলো বেশি গ্রহণ করা হয় এবং তোমরা নিজেরাও যখন দেখবে যে ফিল্ড ওয়ার্ক থেকে এসে তোমরা নিজেরাই কম্পিউটারাইজড করে ডেটাগুলোকে তথ্যগুলোকে উপস্থাপন করছো, তারপরে সেটার একটা ম্যাপ তৈরি করছো, তারপরে তোমরা আমাদের কাছে একটা রিপোর্ট জমা দিচ্ছ। এই বিষয়গুলো আসলে সংখ্যাতাত্ত্বিক বিপ্লবেরই একটা ফল। তারপরেও আমরা সংখ্যাতাত্ত্বিক কোয়ালিটেটিভ এবং কোয়ান্টিটেটিভ এই সংখ্যাতাত্ত্বিক এবং বর্ণনামূলক ২ ধরনের জায়গা থেকে জিওগ্রাফিতে গবেষণাটা চালিয়ে যেতে হয়। নয়তো কোনোভাবেই গবেষণাটা সম্পন্ন করা সম্ভব হবে না। এই হলো আজকের আলোচনা এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি আলোচনা। ধন্যবাদ তোমাদের সবাইকে ধৈর্য ধরে সাথে থাকার জন্য।